যাচ্ছে লাল জামা পরে, এ বিষয়ে কি বলবেন? অনেক গল্প দিয়েছিলেন, অনেক ডায়লগ দিয়েছিলেন, এই কারেঙ্গে হ্যান কারেঙ্গে তান। বলেছিলাম না আমি, বিরোধী দলে রাজনীতি করার ক্ষমতা ওদের নাই। 11 সালে সরকার পরিবর্তন হয়েছে, তখন সরকার সাহেব সিপিএম ছিল, তৃণমূলে লাফ মেরেছে। যেই সরকার পরিবর্তন হয়েছে পালিয়ে বেড়াচ্ছে, বুক চিতিয়ে আমাদের মতো লড়াই করা ওদের সাহস নাই। দুর্নীতি করেছে, অন্যায় করেছে, ভয় পালাচ্ছে, ওই জন্য বোম বাঁধবে, মানুষকে খুন করার চেষ্টা করবে। তো কোথায় থাকবো? জেলে থাকবে, পালিয়ে পার পাবে না। আগামী দিন আমরা দেখলাম যে সোনারপুরে অভিষেক ব্যানার্জিকে ডিম এবং পাথর বৃষ্টির উত্তর ধরে মারধর করেছে, এটাকে আমি কোনোভাবে এটাকে প্রশ্রয় দিই না। গণতন্ত্রের বিরোধীদের উপরে আক্রমণ এভাবে কোনোভাবে মানি না। আমি বলেছি, প্রতিবাদ করছি, ধিক্কার জানিয়েছি। এটা ন্যাক্কারজনক ঘটনা, এটা 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 না। তবে প্রশ্ন থাকছে কেন মানুষের এরকম হচ্ছে। যারা নাকি শুনছি গ্রেফতার হচ্ছে তারাও নাকি আবার তৃণমূলের লোকজন ছিল। তারপরে বলো এই ধরনের হচ্ছে কেন? দুটো তিনটে কারণ আছে। একটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার থাকতে পারে, দ্বিতীয় হচ্ছে শাসকের ইন্ধন থাকতে পারে, তৃতীয় হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে। যাই হোক না কেন, এই ধরনের মারামারি রাজনীতিকে আমি পছন্দ করি না, প্রশ্রয় দিই না। আপনি কি বলবেন? আমরা চাই না তো না, আপনার মতামতটা দেন না, সবটা আমাকে বলতে হবে কেন? আমাকে সব বলতে হবে? এত নেতা আছে, তারা কী করছে? ঘুমাচ্ছে? তথ্য দিয়ে কথা বলি তো। 1890 তৈরি হয়েছে এয়ারপোর্টের মসজিদ, আর এয়ারপোর্ট 1924 হয়েছে। আবার বলার কি আছে? কিছু মুসলমানের নেতারা তো মুখ খুলছে না তো, যারা সেটা আপনি তার সামনে গিয়ে বুম ধরুন, তাকে বলুন যে আপনার অবস্থান আপনি ক্লিয়ার করুন। দই মাছ নাচুই করছেন কেন? গরম কমে রাহনুমা হয়ে অনেক কথা বলছেন না কেন? ঘরে ঢুকে গেলে হবে? বিজেপির ভয় পেয়ে গেছে নাকি? ওটাই তো বলছি, এখন অসুবিধা আছে আমাদের। কেন না আসতে হবে? তাকে এক্সপোজ করে তার নাম ধরে বলতে হবে আপনাদেরকে। তার নাম ধরে বলুন, অমুক নেতার সামনে গিয়ে বুম ধরেছিলাম, নেতা ভয়ে মুখ খোলেনি, এটা বলতে হবে। পারবেন বলতে? মাদ্রাসায় সমস্ত রকম প্রকল্প বন্ধ করে দিল রাজ্য সরকার। আমার জানা নেই, যদি ধরনের জানা থাকে আপনি আমাকে নোটিফিকেশনটা দিন তো। গল্প কারো আমি শুনবার প্রয়োজন নেই। দেখুন, এই ধরনের কোনো নোটিফিকেশান আছে থাকলে, গভর্নমেন্ট অর্ডার থাকলে আমাকে দিন, সেটাকে নিয়ে চ্যালেঞ্জ করব, সেটাকে নিয়ে প্রতিবাদ করব, সেটাকে রিওপেন করার জন্য আইনি লড়াই করব, মাঠে ময়দানে লড়াই করব। সেই দিলীপ ঘোষ বলেছে গরুর পিঠে হাত বুলালে শ্বাসকষ্ট নাকি ভালো হয়ে যাবে। ওটা হয়? গরুর দুধে শোনা আছে, বলে দিলে বলে শোনা পাবেন নাকি? বলে দিলে বলে হয়ে গেল নাকি? খুবই দুর্ভাগ্যজনক, খুবই বেদনাদায়ক আমরা ছবির সম্মুখীন হতে হচ্ছে। আর খোঁজ নিয়ে দেখুন, যাদের আজকে রাস্তায় বসেছে তার 90% বিজেপিকে ভোট দিয়ে নিয়ে এসছে। কর্পোরেটদের জন্য এগুলো করছে, এগুলো ভেঙে উড়িয়ে দিচ্ছে, বড় বড় কোম্পানিকে দেবে, তারা স্টল বানাবে। স্টেশনে গেলে আপনি আমি চা খাবো, কিন্তু বড় বড় কোম্পানি যে যাটা 10 টাকায় খেতাম, একটা সিঙ্গাড়া 10 টাকায় খেতাম, সেটাকেই আমরা 50 টাকায় কিনে খেতে হবে, 100 টাকায় কিনে খেতে হবে। আর দেখুন আগামী দিন হয়তো আনতে পারে। যেমন আমরা এয়ারপোর্টে বোর্ডিং ক্লোজ বলে দেয়, গেট বন্ধ বলে দেয়, আগে যেতে হয় না, গিয়ে বসে থাকি। স্টেশনও দেখুন, বড় বড় স্টেশনগুলোতে হয়তো আগামী দিনে করতে পারে, 1 ঘন্টা আগে আসতে হবে। বসে চা পানি খাওয়ার ইচ্ছা খেলে আর 10 টাকার চায় আপনি পাবেন না, ওদের বিক্রি করার জন্য প্ল্যান আনবে। তো এই যে মানুষ বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসছে, সেই মানুষই বিজেপিকে ক্ষমতায় থেকে টেনে নামাবে। আর আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে, পুনর্বাসন ছাড়া একটা উচ্ছেদ করা যাবে না। এরা চুরি করে খায়নি, 15 লক্ষ কোটি টাকা চুরি করে নিল, তাদের বিরুদ্ধে বললে যা চলবে কি? তার পরিবর্তে মেহনত করে খাচ্ছিল একজন, তাদের দোকানের উপরে বললে যা চালাচ্ছে। এই সরকারকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। এই শুভেন্দু বাবুকে জবাব দিতে হবে আগামী দিনে। যোগী সরকার বলছেন যে গরু আমাদের মা, জাতীয় পশু হতে পারে না, এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে সবটাই অল অ্যাবাউট বিজনেস। এখানে তো গরু হচ্ছে অল অ্যাবাউট বিজনেস, নট পলিটিক্স, বিজনেস। বিফ এক্সপোর্ট দেখুন, এই যে ভারতবর্ষের র্যাঙ্ক দেখুন। শুধু তাই নয়, আপনি মিডিল ইস্টের, বিশেষ করে সৌদি আরবে দেখুন, গেলে জানতে পারবেন কচি গরুর গোশত ওখানে বিক্রি হয় বেশি দামে। এগুলো কেন হচ্ছে? আটকানো হচ্ছে। এগুলোকে জবা বন্ধ হবে, খাওয়া বন্ধ হবে। এই গোশতগুলো 750, 800, 1200 টাকা কিলো সৌদিতে বিক্রি করবে, ইনকাম করবে। আর এক্সপোর্টারগুলো বড় বড় ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপি পার্টির মতো দলকে ফান্ড দেবে। আর আমরা তো বলছি
হিন্দুস্তান, ভারতবর্ষ, ইন্ডিয়াতে গরু খাওয়া ব্যান হোক পুরোপুরি, 14 বছর আগে পরে কিছু নেই, টোটাল হোক, গরু জবাই করা ব্যান হোক, এক্সপোর্টও ব্যান হোক। দেখি পারবে? সাহস আছে বিজেপির নেতাদের কথা বলার? দেখছিলাম একটা মেঘালয়ে যে বলতে পারবে গরু ব্যান করার কথা, গোয়াতে বলতে পারবে, নর্থ ইস্টে বলতে পারবে না ব্যান করার কথা, সাউথ ইন্ডিয়াতে বলতে পারবে? সাহস নেই এদের। বিজেপি দলটাই ওখান থেকে মুছে যাবে। যেখানে নরম সেখানে টিপার চেষ্টা করছে এরা, নরম মাটি এখানে, ওই জন্য পাবো। তা আমরা দাবি তুলছি যে গরুর মাংস খাওয়া ব্যান, 14 বছরের ওপর নিচে না, টোটাল ব্যান, এবং এক্সপোর্ট করাও ব্যান। এটা আমরা আওয়াজ তুলছি। আজকে দেখলাম আব্দুল মাতুমকে হাওড়া জেলাতে চোর চোর বলে ওনাকে তাড়া করলো। আজকের ঘটনা আমি এখনো দেখিনি ভাই। হ্যাঁ, আজকের ঘটনা পুরো বেরিয়ে এসেছে। কেন না কেন জানি, জেনে অবশ্যই প্রতিক্রিয়া দেবো। সৌগত মোল্লাকে তিনি কিছু চুরি করতে গিয়েছিলেন না জনরসের শিকার হয়েছে, এগুলোকে জানবো, জানার পরে বলবো। সৌগত মোল্লাকে নিয়ে একটা প্রশ্ন করবো। সৌগত মোল্লা বলেছিল আমরা দিদির সৈনিক, ইডি সিবিআই ডাকলে বুক ফুলকে যাবো, বুক ফুলকে বাইরে আসবো। এখন দেখছি নিজে উদাও তাকে নায়ক খুঁজে বেড়াচ্ছে। শোনেন, ওরে ভোট চাওয়ার জন্য অনেক গল্প দিতে হয়, দুর্নীতি করে এত অবধি পৌঁছে গিয়েছে। আর দিদির সৈনিক, দিদি এখন পালাবার পথ পাচ্ছে না। আর দিদির সৈনিক মার্কেটে খুঁজে পাওয়া যাচ্ছে নাকি? এদেরকে দুর্নীতি করেছে, আর আমরা বুক ফুলিয়ে চলবো। অন্যায় করলে বিরোধিতা করব, ভালো কাজকে রেকগনাইজ করবো। কোথায় আজকে ছেলেটাকে মনে ধরেছে মনে হয়, সে কোথায়, কিসের সে পিতা আসতে পারছে না, কোথায় লুকিয়ে আছে? লড়াই করুক চোখে চোখ রেখে, এনআইএর সামনে মুখোমুখি হোক। আমাকে তো এই শওকত সাহেব তার দিদির সিআইডিকে দিয়ে, পুলিশকে দিয়ে কতবার ডেকেছে থানাতে, গিয়েছি, কম্বল নিয়ে হাজির হয়ে গেছিলাম। ধরলে থানাতে, ঠান্ডার সময় থানাতেই ঘুমাবো। 42 দিন জেল কাটিয়েছে, একদিন ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেছি, জেল কাটিয়েছে। তো কি হয়েছে, আমার ভয় পেয়ে গেছি নাকি? কেন অন্যায় করিনি, আর অন্যায় করেছে বলে পালিয়ে বেড়াচ্ছে। বিজেপি ক্ষমতায় আসার পরে রাতারাতি সৌগত মোল্লার ঘর গেরুয়া রঙে পরিবর্তন হলো। ধন্দা বাস্তব। তৃণমূল আসার আগে লাল কালার ছিল, তৃণমূল আসলো কালার চেঞ্জ হলো, বিজেপি এসছে আবার কালার চেঞ্জ হয়ে গেছে। কালকে অন্য সরকার এলে আবার তার কালার করবে। ধান্দা বাস্তব। এরা বিরোধী রাজনীতি করার সাহস আছে এদের? এই যে মুসলিম এবং গরিব মানুষদের উপরে অত্যাচার করার চেষ্টা করছে বিজেপি সরকার, বড় লোকেদের সেরকম কিছু ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে না, এটা কিভাবে? এটা তো পুঁজিপতিদের সরকার চলছে, তো শিল্পপতিদের সরকার চলছে, গরিব মানুষের সরকার চলছে না। আপনি জানেন যে গ্যাসের দাম কোথায় গিয়েছে, পেট্রোল ডিজেলের কোথায় গিয়েছে? শুধু এইটাকে মাইন্ডকে ডাইভার্ট করে রাখার জন্য হিন্দু মুসলমানের খেলা দেখাচ্ছে। শুধু মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে না, ম্যাক্সিমাম শ্রমজীবী মানুষের উপর অত্যাচার নেমে আসছে। এই শ্রমজীবী মানুষের পরিমাণ হচ্ছে প্রায় 80%, 90% শ্রমজীবী এই ক্লাসের মানুষ, যাতে তারা ধরতে পারে যে আমার উপর অত্যাচার হচ্ছে। কিন্তু আমাকে কি বোঝানো হচ্ছে, দেখো অমুক হিন্দু মুসলমানের উপর অত্যাচার করছি বলে আমার ওপরে যে অত্যাচারেরটাকে বুঝতে দিচ্ছে না। এই যে এই প্ল্যাটফর্মে যে হকার উচ্ছেদ হচ্ছে, 70 থেকে 80% তো নন মুসলিম হিন্দু সমাজের মানুষ। তাদেরকে কি দেখাচ্ছে, কুরবানিতে নাকি ওদের 14 বছরের নিচে গরু জবাই করা বন্ধ করে দিয়েছি। দেখ কি টাইট করে ফেলেছে, কুরবানি হয়নি। হ্যাঁ, গরু জবা করেনি, তার পরিবর্তে খাসি হয়েছে, ভেড়া হয়েছে, দুম্বা হয়েছে। এটা কি টাইট করলো? উল্টে গরু ব্যবসায়ী যারা নন মুসলিম, যারা পালন করতো, গোপালন করে বড়ো করতো, গরু বিক্রি করে তার কারো মেয়ের বিয়ের জন্য টাকা সঞ্চয় করতো, বাড়ি করতো, একটা 2 লাখ 2.5 লাখ টাকায় দুটো গরুর জোড়া গরু বিক্রি করতো, একটা বছর 2 বছর পর একটা ভালো ইনকাম হতো, সেটাকে ধ্বংস করলো কে? বিজেপি। পুঁজিপতিদের সরকার চলছে, ওই জন্য শ্রম কোডের বিরুদ্ধে আমরা লড়াই করছি না। আমরা কৃষক ফার্মার্স যে বিল প্রত্যাহারের জন্য লড়াই করেছিলাম না, কেন নিয়ে এসেছিলো ফার্মার্স বিলটা? শ্রম কোড সব কর্পোরেটদের জন্য, শিল্পপতিদের জন্য নিয়ে এসছে। এই যে বিজেপি সরকার গরিবদের সরকার নয়। বিজেপি সরকার মুসলমানদের অত্যাচার করছে মাইন্ডকে ডাইভার্ট করে রাখার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি সরকার বড় লোকদেরকে জন্য সরকার, পুঁজিপতিদের জন্য সরকার। আপনি একটা লোন নেন না ব্যাংক থেকে, আপনার বাড়িতে চলে আসবে। হ্যাঁ, আপনি 10, 20 হাজার, 50 হাজার টাকা কৃষক লোন নেন, বাড়িতে চলে আসবে একদম ওসুল করার জন্য। আর কোটিপতি শিল্পপতিরা হাজার হাজার কোটি টাকা লোন নিচ্ছে, অল্প টাকায় তাদের আন্ডারস্ট্যান্ডিং হয়ে তাদের ছেড়ে দিচ্ছে, ঋণমুক্ত হয়ে যাচ্ছে। এই চলছে তো। আমডাঙ্গাতে কাসেম সিদ্দিকী ভাইজান বলেছিল আমি জিতলে হসপিটাল করে দেখাবো। ওনাকে তো এখন সোশ্যাল মিডিয়া দেখতে পাওয়া যাচ্ছে না, হসপিটাল কোথায় গেল, অথচ উনি জিততে বেরিয়ে এসেছে। আমি কাসেম সিদ্দিকী এই প্রশ্নগুলো করবেন তো আপনারা, যে আপনি এগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন, কবে হবে? উনি উত্তর দেবেন। উনি এখন বলছে যে দিদি আমাকে বলতে বলেছিল, তাই আমি বলেছিলাম। কি বলবেন? ওই জন্য বলেছিলাম
নিজের বাড়ি কাঁচা হলেও নিজের বাড়ি, পরের বাড়ি পাকা বাড়ির কোনো দাম নাই। বলেছিলাম না ওর আগে, এই জন্যই বলেছিলাম। দিদি জাহান্নামে ঝাঁপ দিতে বলেছিল, কে খেয়াল আছে তো? বলেছে আমি জাহান্নামে দাঁড়িয়ে যাবো। আগুনে ঝাঁপ দিবে। হ্যাঁ। অন্নপূর্ণার ভান্ডারে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কথা বললে ভেবে চিন্তে বলতে হয়, কি বলছি, আগামী দিনের ইম্প্যাক্ট কী পড়বে, কি জবাব দিতে হবে। উনি তো আজকে যারা ক্ষমতায় আছে কালকে ক্ষমতায় নাও থাকতে পারে আগামীতে, সুতরাং ক্ষমতায় না থাকার পরে কি হবে সেটা ভাবতে হবে। থ্যাংক ইউ।